Hello, everyone. Welcome to the second episode of Casual Formals. Today, we again have with us Dibban Dotto. So, in the first episode, we talked a bit about his background, how he came into social work, his study at Tata Institute of Social Science, and we touched briefly upon the job prospects of a social worker. So, in this episode, our focus is mainly on the career paths that a social work graduate can look for. And this is my request to the Bayon. Since our focus is on students from marginalized backgrounds and we look to reach out to a wider section of the society, uh, let's do the session in both Bengali as well as English. So ঠিক আছে আমরা বাংলাতেও Sure, মাঝে sure. মাঝে কথা বলবো যাতে আমরা Yes, yes. রিচ আউট করতে পারি Not a problem. ওকে ওকে সো Okay. হোপ ইউ আর ডুইং ওয়েল দীপায়ন Yes, yes. Thank you, Rishabh, for inviting me again. Thank you so much. Okay, sure, sure. So just let's get straight into the topic. Yeah. First question যেটা আমার জানার ছিল যে হ্যাঁ। সোশ্যাল ওয়ার্ক কেউ যদি ব্যাচেলার্স করে তাহলে হুম। মানে ক্যান দে লুক ফর lucrative job offers or is a master's necessary to get a good career prospect in this field? তো বেসিক্যালি আফটার মানে সোশ্যাল ওয়ার্ক করার জন্য যেটা আমরা আগের এপিসোডে ডিসকাস করেছি, সো বিএসডব্লিউ ইজ ম্যান্ডেটরি অ্যান্ড দেন বিএসডব্লিউটা করলে যেটা হয় সেটা হচ্ছে যে ওয়ান্স উই ডু বিএসডব্লিউ দেন আমাদের জব প্রসপেক্টস গুলো একটু বেশি থাকে নর্মাল গ্র্যাজুয়েট বিএসসি গ্র্যাজুয়েটদের থেকে, আজকাল যা পরিস্থিতি আর কি। নাও বিএসডব্লিউ যে কোয়েশ্চেনটা তুমি করছো ঋষভ, সেটা হচ্ছে যে বিএসডব্লিউ গ্র্যাজুয়েট করার পরে লুক্রেটিভ জব পাবে কিনা। নাও হয়তো অনেকটা মানে স্যালারির একটা ডিফারেন্স থেকেই যায়, একটা বেশ তারতম্য থাকে। কারণ এমএসডব্লিউ করা গ্র্যাজুয়েট শুরু করে 25 to 30 অ্যান্ড 30 to 35 এর রেঞ্জে। যেমন টিআইএসএস আগের দিন আমরা ডিসকাস করছিলাম যে টিআইএসএস এর একটা ক্যাম্পাসিং যখন হয়, রিক্রুটমেন্টের একটা পলিসি হচ্ছে যে তারা দে ডোন্ট ইনভাইট কোম্পানিজ, তারা এমন কোম্পানিজদের ইনভাইট করে না যারা দোজ হু পেজ লেস দেন 30,000 পার মান্থ ফর এমএসডব্লিউ গ্র্যাজুয়েটস। তো এটা যেমন টিআইএসএস এর একটা পলিসি ক্যাম্পাসিং এর সময়। বিএসডব্লিউর ক্ষেত্রে কি হয়, বিএসডব্লিউর ক্ষেত্রে অনেকেই বিএসডব্লিউর পরে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য চাকরিটা করে যে সেক্টরে আদৌ থাকতে পারবে কিনা, ওয়েদার দে ফাইন্ড দেমসেলফ ফিট ইন দ্য সেক্টর অর নট। সেই কারণে অনেকে বিএসডব্লিউর পরে চাকরিটা জয়েন করে দেখতে চায়। কিন্তু হ্যাঁ, টু বি ফ্র্যাঙ্ক, একটা স্যালারির একটা তারতম্য, একটা ডিফারেন্স থেকেই যায়। যেমন ধরো একটা বিএসডব্লিউ গ্র্যাজুয়েট 12 থেকে 15,000 টাকা মতো মাইনা দিয়ে শুরু করে। উইথ এক্সপিরিয়েন্স কি হয় সেটা একটা এমএসডব্লিউর ক্ষেত্রে একটা ম্যানেজার পজিশনে পৌঁছাতে যদি 5 বছর লাগে, একটা বিএসডব্লিউর ক্ষেত্রে সেটা 8-9 বছর লেগে যেতে পারে। এটা একটা হয়। আরেকটা যেটা হয় যে সেক্টরের অনেক ভালো ভালো জবস যেগুলো আমরা বলি, যেমন ধরো প্রত্যেকটা সেক্টরেরই মানে নিজস্ব প্রত্যেকটা পরিসরের একটা নিজস্ব ওয়েবসাইট থাকে। যেমন নকরি বা অন্য যেগুলো নর্মালি আমরা পড়াশোনা করে গ্র্যাজুয়েটরা আমরা যেটা দেখতে থাকি, তাছাড়াও প্রত্যেকটা ডোমেনের সেক্টর স্পেসিফিক কিছু জব সাইটস থাকে। আজকের ডিসকাশনে আমরা হয়তো পরের কোয়েশ্চেনেও মানে আমরা যখন এই আলোচনাটা করব, এই আলোচনাটা আমরা এগোবো। কিন্তু হ্যাঁ, কামিং ব্যাক টু দ্য বেসিক, বিএসডব্লিউ করার পরে আমার একটা সাজেশন হবে যারা বিএসডব্লিউ এমএসডব্লিউ মানে সোশ্যাল ওয়ার্ক অ্যাজ এ কেরিয়ার বাঁচতে চাইছেন, তাদের জন্য এমএসডব্লিউটা করাটা ভালো আর কি। আলটিমেটলি তাদের ক্যারিয়ারের জন্য ভালো হবে। ওকে ওকে ট্রু ফেয়ার এনাফ। সো সো দীপায়ন, এখন ব্রিফলি এক্সপ্লেন করো যে একজন সোশ্যাল ওয়ার্ক লেটস সে মাস্টার্স কমপ্লিট করেছে, তো হোয়াট আর দ্য ডিফারেন্ট ক্যারিয়ার ভার্টিকালস দে আর লুকিং অ্যাট। জাস্ট একটা ভার্টিকালস আমরা ইন্ডিভিজুয়ালি ডিসকাস করব, তারপর যে কি কি করা উচিত সেই ভার্টিকালসে ঢোকার জন্য। শিওর 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 শিওর। এমএসডব্লিউটা যেমন টিআইএসএস বাদ দিয়ে দিল্লি স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক, বিশ্বভারতী আর নির্মলনিকেতন কলেজ অফ সোশ্যাল ওয়ার্ক, এইগুলোতে এমএসডব্লিউটা একটা জেনারিক কোর্স, আমরা যেটা আগের এপিসোডে আলোচনা করেছি। জেনারিক কোর্স মানে হচ্ছে ইটস আ ভেরি জেনারেল কোর্স। স্পেশালাইজেশন বলে সেরকম কিছু একটা স্পেশালাইজেশন থাকে না। সেকেন্ড ইয়ারে গিয়ে কিছু টার্ম পেপার থাকে, স্পেশাল পেপার থাকে, কিন্তু ইনফ্যাক্ট দের ইজ নো স্পেশালাইজেশন পারসে।
টিআইএসএস এর ক্ষেত্রে কি হয়, টিআইএসএস এর নিজস্ব আলাদা স্কুলসই আছে, যেমন স্কুল ফর ফ্যামিলি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার, criminology and social work, Dalit and tribal social work, community organization and development practice, যেটাকে আমরা সিওডিপি বলি। তারপরে ধরো ওমেন সেন্টার্ড মানে সোশ্যাল ওয়ার্ক, এইরকম আলাদা আলাদা স্পেশালাইজেশন রয়েছে। এবার দুটোরই মানে ভালো খারাপ কিছু নেই, কিন্তু এই 4-5টা যে টপ ইউনিভার্সিটি আমরা যেগুলো আলোচনা করেছিলাম সেইগুলোতে যদি কেউ চান্স পায়, বিশ্বভারতীর ক্ষেত্রেও যেমন সেকেন্ড ইয়ারে গিয়ে যে এমএসডব্লিউ করছে তার ক্ষেত্রে ওভারঅল এমএসডব্লিউ কোর্সটা জেনারিক হলেও শান্তিনিকেতনে, বিশ্বভারতী কি করে সেকেন্ড ইয়ারে গিয়ে ওদের একটা স্পেশাল পেপার থাকে, যেমন ওরা যেটা টিআইএসএস এ কমিউনিটি অর্গানাইজেশন এন্ড ডেভেলপমেন্ট প্র্যাকটিস বলা হয়, সেটা বিশ্বভারতীতে অন্য একটা টার্ম আছে, কিন্তু এই এফসিডব্লিউ মানে ফ্যামিলি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার, চিলড্রেন অ্যান্ড ফ্যামিলিজ, এইগুলো কমন। এবার কি ক্যারিয়ার অপশনস আছে, সো উই ক্যান ডিসকাস দ্যাট। আফটার এমএসডব্লিউ করার পরে কি হয়, ইন্ডিয়ার সব ইনস্টিটিউট ক্যাম্পাসিং এর উপরে জোর দেয় ঠিকই, কিন্তু ক্যাম্পাসিং গ্যারান্টি মানে প্লেসমেন্ট গ্যারান্টি করে খুব কম। যেমন টিআইএসএস এ প্লেসমেন্ট আছে, নির্মলনিকেতনে প্লেসমেন্ট আছে, মাদ্রাস স্কুল অফ সোশ্যাল ওয়ার্কে প্লেসমেন্ট হয়, দিল্লি স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক চেষ্টা করে। বিশ্বভারতীর ক্ষেত্রে দে অলসো ইনভাইট, কিন্তু ওই যেটা হয় না ঋষভ, মানে তুমি যদি ধরো খুব ভালো জায়গা থেকে তুমি এনআইটি দুর্গাপুর থেকে করে যেটা পারবে, তুমি নর্মাল একটা আশুতোষ থেকেও বিটেক করতে পারো, কিন্তু বিএসসি করে তারপরে যেটা হয় ওই একটা ডিফারেন্স কোথাও না কোথাও থেকে যায়। এটাই, তার মানে খারাপ ভালো নয়। এবার কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, এমএসডব্লিউ করার পরে অনেকগুলো সেক্টর খোলা, যেমন ধরো একটা হচ্ছে যে আমরা যেটা আলোচনা করছিলাম আগের দিন, প্রাইভেট সেক্টর। এবার প্রাইভেট সেক্টরে হচ্ছে সিএসআর যেটাকে ওরা বলে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিতে হচ্ছে যে কোম্পানির, যেসব কোম্পানির মিনিমাম টার্নওভার হচ্ছে 500 crore আর 1000 crore, তাদের তোমার 2% অফ সিএসআর হচ্ছে ম্যান্ডেটরি, ঠিক আছে সেকশন। এবার এই সমস্ত কোম্পানিগুলোতে কি হয়, ওরা সিএসআর এর জন্য লোকজন হায়ার করে। মানে প্রাইভেট সেক্টরে কেমন, যেমন ধরো নেসলে বা ধরো অন্য যে সমস্ত অর্গানাইজেশন গুলো আছে, হিন্দুস্তান ইউনিলিভার আছে, বিপিসিএল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড হায়ার করেছে, নির্মলনিকেতন থেকে করেছে, টিআইএসএস থেকে করেছে আগেও। আমি তখন স্টুডেন্ট, যখন ক্যাম্পাসিং হয়েছে আমি দেখেছি অনেক খুব কম মানে কম্পিটিটিভ হয়, কারণ ক্যাম্পাসিং এও তো অনেকেই একসঙ্গে অ্যাপ্লাই করে। এবার জব গুলো কি হয় সেই সেক্টরে, সেটা আমরা এরপরে আস্তে আস্তে আলোচনা করি, কিন্তু আমি তোমাকে একটা ওভারভিউ দিয়ে দিই আগে। তো একটা হচ্ছে সিএসআর, তারপর হচ্ছে এনজিও সেক্টরটা খোলা। এনজিও সেক্টরটা মানে there are number of organizations working on different issues currently in the country, যেমন ধরো কিছু কিছু অর্গানাইজেশন চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচের উপরেই কাজ করছে, মানে চিলড্রেন এডুকেশন, চিলড্রেন্স হেলথ, এম্পাওয়ারমেন্ট, এগুলোর উপরে। অনেকে ওমেন ফোকাস কাজ করে, ওমেন এম্পাওয়ারমেন্ট, ওমেন হেলথ, কেউ কেউ মাইক্রো ফাইন্যান্সে কাজ করছে। অনেক এনজিও আছে যারা শুধু এডুকেশন এন্ড টেকনোলজিতে কাজ করছে, যেমন অর্গানাইজেশনস লাইক আরমান, দে ওয়ার্ক অন মোবাইল হেলথ, মানে টেকনোলজি হাউ টু মোবাইলকে ইউজ করে মোবাইলের কমিউনিকেশনের থ্রু দিয়ে দে আর রিচিং টু প্রেগনেন্ট ওমেন এন্ড ল্যাকটেটিং মাদার্স। তো এবার এনজিও সেক্টরটা পুরো খোলা। এবার এনজিও সেক্টরের মধ্যে হেলথ রয়েছে, ওয়াটার স্যানিটেশন রয়েছে, এডুকেশন রয়েছে, রাইট বেসড অর্গানাইজেশন রয়েছে, ইমপ্লিমেন্টিং অর্গানাইজেশন রয়েছে। এরপরে চলে আসি আমরা ফান্ডিং অর্গানাইজেশন। ইন্ডিয়াতে ইন্ডিয়ান বেসড ফান্ডিং অর্গানাইজেশন খুব কম, তার মধ্যে একটা হচ্ছে মানে কিছুই অর্গানাইজেশন আছে। ফাউন্ডেশনস আছে, যেমন ম্যাজিক বাস ইন্ডিয়া ফাউন্ডেশন ইজ আ ফাউন্ডেশন। তারপরে হচ্ছে তোমার এসএম সাইকেল ফাউন্ডেশন গুরগাঁওতে, বিনীত নায়ারের এইচসিএল ফাউন্ডেশন আছে। Again, so HCL Foundation is the social CSR arm of HCL. Like Dell have Dell Foundation, Microsoft has Microsoft Foundation, Vodafone has Vodafone Foundation. So like this. তারপরে আছে তোমার, এবার এনজিও সেক্টর হয়ে গেল, ফাউন্ডেশনস হয়ে গেল, সিএসআর হয়ে গেল, আর লাস্ট যেটা পড়লো সেটা হচ্ছে অনেকেই যেটা ভেবে মেনলি অনেক যারা ধরো সোশ্যাল ওয়ার্ক নিয়ে একটু জানে, ইচ্ছা আছে যে কাজ করবো, আর একটা হচ্ছে আইএনজিওস মানে হচ্ছে ইন্টারন্যাশনাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস বা ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট অর্গানাইজেশনস। এবার আইএনজিওস গুলোর মধ্যে কিছু ক্ষেত্রে ইউএন অর্গানাইজেশনস গুলো পড়ে, যেমন ইউনিসেফ আছে, ইউএনডিপি আছে, ইউনেস্কো আছে। মেনলি হায়ারটা হয় ইউনিসেফ, ইউএনডিপি, এরা মেনলি হায়ার করে সোশ্যাল ওয়ার্ক গ্রাজুয়েটদের। কারণ আমি এই কারণে বলছি না, কারণ হু এর
যেটা বেসিক রিকোয়ারমেন্ট থাকে, টিআইএসএস এর অনেক গ্র্যাজুয়েটস হুতে কাজ করে, তারা তোমার সোশ্যাল এপিডেমিওলজি নিয়ে পড়েছে, কেউ তোমার একটা মেডিসিন মানে কমিউনিটি মেডিসিন ব্যাকগ্রাউন্ডটা থাকলে সুবিধা হয়, ঠিক আছে। কিন্তু এবার এই হচ্ছে পুরো ওভারঅল রেঞ্জটা আর কি, ফ্রম সিএসআর টু নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস টু প্রাইভেট ফাউন্ডেশনস অ্যান্ড ফ্যামিলি ফাউন্ডেশনস টু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস। এবার ইনিশিয়ালি যখন কেউ ঢুকছে কাজে এমএসডব্লিউর পরে, আফটার দেয়ার এমএসডব্লিউ দে উইল স্টার্ট উইথ অর্গানাইজেশনস, যেমন ধরো আমি যদি কলকাতার এক্সাম্পল নিই একটা শহর হিসাবে, কারণ আমাদের অনেক দর্শক আছে যারা কলকাতাতে রয়েছে, দেয়ার আর গুড অর্গানাইজেশনস ইন ওয়েস্ট বেঙ্গল অলসো। সিনি কাজ করছে, গোল আছে, হোপ ফাউন্ডেশন আছে, তেরে দে হোমস আছে, টিডিএইচ, ট্রিকল আপ আছে। এবার ট্রিকল আপ, তেরে দে হোমস, টিডিএইচ, গোল ইন্ডিয়া, দিস আর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস। হোপ ফাউন্ডেশন আছে, সিনি চাইল্ড ইন নিড ইনস্টিটিউট, যেটা অনেক পুরনো ইনস্টিটিউট, খুব ভালো কাজ করছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এন্ড গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ডের সঙ্গে। তো এই সমস্ত অর্গানাইজেশনস গুলো রয়েছে। একটা এমএসডব্লিউ গ্র্যাজুয়েট এই সমস্ত অর্গানাইজেশন গুলোতে বেসিক্যালি বেসরকারি, আধা সরকারি এবং এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলোতে কাজ করতে পারে। এবার কি কি কাজ করতে পারে সেটা, যেমন ধরো এমএসডব্লিউ করার পরে যখন তুমি ওই এমএসডব্লিউ তেই অনেক তোমার কোর্স ওয়ার্কের সঙ্গেই তুমি শিখে নাও। এক হচ্ছে প্রোগ্রাম, ম্যাক্সিমাম অর্গানাইজেশনস গুলো প্রোগ্রামের জন্য লোক চায়। প্রোগ্রাম মানে ধরো অনেক অর্গানাইজেশনস যেগুলো চাইল্ড ফোকাসড অর্গানাইজেশন, তারা এডুকেশন প্রোগ্রামস ইমপ্লিমেন্ট করে অ্যাক্রস দ্য কান্ট্রি বা অ্যাক্রস সার্টেন স্টেটস অফ দ্য কান্ট্রি বা অ্যাক্রস রিজন, অ্যাক্রস ডিস্ট্রিক্টস। একটা কোশ্চেন এখানে একটু হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ইন্টারাপ্ট করছি। তো লাইক প্রোগ্রামস গুলো যেটা বললে, লেটস সে চাইল্ড অর ফ্যামিলি ওয়েলফেয়ার, তো এগুলো কি লাইক ডু দে ডু ইট ইন কোলাবোরেশন উইথ দ্য স্টেট গভর্নমেন্ট অর দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট? মানে একটা অর্গানাইজেশনের কতটা পাওয়ার থাকে, কতটা আউটরিচ থাকে? কারেক্ট কারেক্ট, ভেরি গুড কোশ্চেন। তো এটাতে কি হয়, অর্গানাইজেশন গুলো, কারণ এনজিও সেক্টরটাই মানে আমাদের পুরো সেক্টরটাই, সোশ্যাল সেক্টরটাই বলতে পারো তুমি, ইটস অ্যাকচুয়ালি ডোনার ড্রিভেন। এন্টায়ার এনজিও সেক্টরটা ইটস অ্যাকচুয়ালি পুরোটাই ডোনার ড্রিভেন হয়। সিএসআরটাকে আমি এইটার মধ্যে আনছি না, কারণ সিএসআর এর ম্যাক্সিমাম যে টাকাটা, ওদের যে বেসটা, সেটা ওদের কোম্পানির যে নেট প্রফিট সেটার থেকে 2% ম্যান্ডেটরি থাকে। কিন্তু এনজিও সেক্টরটা পুরোটাই হচ্ছে ডোনার ড্রিভেন সেক্টর। যে কটা এনজিও ধরো মানে ডোনার ড্রিভেন ইন দ্য সেন্স স্টেট গভর্নমেন্টও ফান্ড করে, যেমন ধরো ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট মানে মহিলা এবং শিশু কল্যাণ দপ্তর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, যদি তুমি দেখো দেখবে সেখানে সিনি আসার সঙ্গে মহিলা এবং শিশু কল্যাণ দপ্তর মিলে কাজ করছে। যেমন অনেকগুলো প্রকল্প ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করেছে যেখানে ইমপ্লিমেন্টিং অর্গানাইজেশনটা হচ্ছে কোনো এনজিও। যেমন আমি রিসেন্টলি জানি সিনির সঙ্গেই ওরা যেমন মানে কোভিড এর উপরে কোভিড সহায়তা কেন্দ্র বলে সিনি করেছে, কলকাতাতে অনেকগুলো জায়গায় করেছে কোভিড অ্যাসিস্ট্যান্স কেয়ার সেন্টার্স বলে। তো এমনি এরকম অনেক অর্গানাইজেশন ফান্ড পায়। এবার ফান্ডিংটা হচ্ছে ডোনার্স, মানে যাদেরকে আমরা ডোনার বলি বা ফান্ডার বলি। এবার এই সমস্ত মানে ডোনার এজেন্সি দে ফান্ড ইমপ্লিমেন্টিং অর্গানাইজেশনস, ঠিক আছে। তারপরে এবার ধরো যেমন ধরো প্রথম হচ্ছে একটা ন্যাশনাল লেভেল অর্গানাইজেশন ইন দ্য কান্ট্রি, প্রথম এডুকেশন ফাউন্ডেশন, যারা এডুকেশনের উপরে কাজ করে, আর্লি চাইল্ডহুড এডুকেশনের উপরে কাজ করে, টু এনশিওর দ্যাট এভরি চাইল্ড ইন স্কুল অ্যান্ড লার্নিং ওয়েল, এটা ওদের ভিশন অ্যান্ড মোটো। ম্যাজিক বাস যেমন কাজ করে হচ্ছে চাইল্ড এডুকেশন থ্রু এডটেক, এসপি অ্যাপ্রোচ, স্পোর্টস ফর ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ থ্রু দিয়ে, কিন্তু এডুকেশন টেকনোলজিটাকে মিক্স করে কাজ করে। এবার ম্যাজিক বাসের ফান্ডার, প্রথমের ফান্ডার, সো দেয়ার আর ডিফারেন্ট ফান্ডার্স যারা ফান্ড করে প্রোগ্রামস গুলো। এবার ফান্ডিং, এবার এনজিও প্রোগ্রামস মানে সেক্টরটাই পুরোপুরি ডোনার ড্রিভেন। এবার ইন টার্মস অফ পাওয়ার যদি তুমি বলো, এনজিওর ক্ষেত্রে যেটা হয় সেটা দ্য মেন আইডিয়া ইজ গভর্নমেন্টকে দেখো, যে কোনো স্টেট গভর্নমেন্টকেই বলো বা অন্য কোনো গভর্নমেন্টকে বলো, এইসব গভর্নমেন্টের রিচ ইন টার্মস অফ আউটরিচ, গভর্নমেন্ট ইজ হিউজ, সো ইউ ক্যানট replace the government and create a parallel structure. So the idea of the entire sector is to work along with the government to ensure that the government mechanisms and systems are strong. যেমন তো সেক্টরের কাজটাই হচ্ছে মানে বেসিক্যালি, যেমন ধরো একটা এক্সাম্পল দিই, ঝাড়খণ্ডে খুব ম্যালনিউট্রিশনের অভাব, খুব there is acute malnutrition in Jharkhand, there is acute malnutrition in some districts of Maharashtra, যেমন ধরো তোমার একটা ওদের ডিস্ট্রিক্ট আছে যেখানে ইউনিসেফ কাজ করছে, which is a Naxalite prone area also Maharashtra-তে। তো সেই এরিয়াতে it is high case of SAM
যেটাকে বলা হয় সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন, খুব দেখা যায় সেটাতে। এবার যেটা হয় গভর্নমেন্টের স্ট্রাকচার যেটা পুরো মেকানিজম, সেটার রিচটা মারাত্মক, মানে সেটাকে তো তুমি রিপ্লেস Replace করতে করা পারবে যাবে না। না। সো Exactly. what we do with the government is our work in the sector is to ensure that okay to show the government with data that এইটা হচ্ছে আমার ডেটা বলছে যে এই সমস্যাগুলো আছে, আমার কাজ আমি এত বছর ধরে এই কাজ করেছি, so if you can support us we can implement the program. Okay. So that's how the Sure. collaboration happens. Okay. নাও এবার দেখো যারা তোমাকে রিক্রুট করতে আসছে, আমি এবার আমি এমএসডব্লিউ গ্র্যাজুয়েটের পার্সপেক্টিভ দিয়ে যদি ভাবি, Right. তাদের মেন আইডিয়াটা হবে যে তারা এমএসডব্লিউ পাস করবে and তারা they should open themselves for, they should be looking out for opportunities, কারণ যারা ওদের রিক্রুট করবে তারা সেই সমস্ত অর্গানাইজেশন, সেই সমস্ত সংস্থাগুলোই আসে যারা অ্যাকচুয়ালি অনেক দিন অনেক বছর ধরে কাজ করে নিজেদের বেস বানিয়ে ফেলেছে ইন্ডিয়াতে। এবার যেটা হয় আমি নিজের ক্ষেত্রে দেখেছি আমাদের সেক্টরে, মানে বিশেষ করে যেটা হয় ছেলে মেয়েদের যেটা হয়, অনেকেই না দে আর নট, মানে একবার সেক্টরে চলে আসার পরে দে আর অ্যাওয়্যার কি হ্যাঁ কোন সাইট দেখতে হবে কি দেখতে হবে, কিন্তু যেটা অ্যাকচুয়ালি আমরা জানি না। মানে অনেকেই ছেলে মেয়ে আমি দেখেছি শুধু নকরিটা দেখে, নকরি দেখলে হবে না, তার কারণ নকরিতে ইজ অল অ্যাবাউট অল ডিফারেন্ট কাইন্ডস অফ জবস দেয়ার। আমাদের নিজেদের সেক্টরের জন্য আলাদা জবস আছে, সেই যেমন ধরো devnettjobs.org, devnetjobsindia.org। আমরা এই লিংক গুলো সব ডেসক্রিপশনে একদম 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 তো আমরা এগুলো দিয়ে দেবো। আরেকটা হচ্ছে ngobox.org, এইটা হচ্ছে স্পেসিফিক্যালি আমাদের সেক্টরের ছেলে মেয়েদের জন্যই করা। এবার এটা আজকের না, মানে আমি যখন 2008-এ যখন আমি পড়ছি তখন আমি এটা প্রথম, মানে ফরচুনেটলি আমি পাই, আমি দেখা শুরু করি, এন্ড তারপর থেকে এত বছর আমি আজও, মানে আমি চাকরি করছি ঠিকই কিন্তু একটা আইডিয়া হয়, মানে ইউ গেট দোজ আইডিয়াস কি কি সেক্টরে কি চলছে, ইন্টারন্যাশনাল লেভেলে কি কি চলছে সেক্টরে ইন টার্মস অফ। কারণ কি হয় আরেকটা জিনিস যেটা সেক্টরটা খুব ডিমান্ডিং, মানে অনেক সময় না অ্যাজ সোশ্যাল ওয়ার্কার খুব তাড়াতাড়ি বার্ন আউট চলে আসে, কারণ তুমি দেখবে তোমার যারা সমসাময়িক ছিল বা কন্টেম্পোরারি ছিল একই সময়ে তারা হয়তো অন্য কোর্স পারসিউ করেছে and they have moved in different directions. So what happens with মানে একদম আমি আসল পিকচারটা দিতে চাই, সেটা হচ্ছে যে after social work course we complete, we start with a very decent kind of a package, not a very খুব দারুণ একটা মারাত্মক হাই-ফাই প্যাকেজ নিয়ে আমরা যেটা আগেও ডিসকাস করেছি। কিন্তু যেটা হয় ওভার আ পিরিয়ড অফ টাইম তুমি যদি তোমার কাজটা কন্টিনিউয়াস করে যাও, so you gain experience and then you move from one organization to the next, so you have a specialized kind of a thing যেটা তুমি ডেভেলপ করবে। বাট এটা একটা স্টুডেন্টের উপরে যে আমি চাইল্ডের দিকে যেতে চাই, মানে আমি চাইল্ড হেলথ এন্ড এডুকেশনে কাজ করব না, আমি শুধু এডুকেশন করব, নাকি আমি ওয়াশে যাব, ওয়াশ মানে হচ্ছে ওয়াটার স্যানিটেশন এন্ড হাইজিন, আমি কোন দিকটায় যেতে চাই। অ্যাট দ্য সেম টাইম আরেকটা জিনিস যেটা আমাদের সোশ্যাল ওয়ার্কের যারা করতে চায় সেই সমস্ত ছেলে মেয়েদের যারা শুনছে আমাদের, তাদের মনে রাখা দরকার বাজেটটা যদি আপনারা সবাই দেখেন, তোমরা যদি দেখতে পাবে যে সরকার, সে কেন্দ্রীয় সরকারই হোক, অবশ্যই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, লাস্ট অনেকগুলো ডিকেড ধরে বাজেট অ্যালোকেশনটা ঠিকঠাক, মানে এমনি কম, ভারতবর্ষের মতো দেশে বাজেট অ্যালোকেশন ফর হেলথ এন্ড এডুকেশন অনেকই কম, কিন্তু তাও যদি আমরা দেখি সব থেকে বেশি অ্যামাউন্ট অফ অ্যালোকেশনটা হয় হচ্ছে হেলথ অ্যান্ড এডুকেশন আমাদের সেক্টরেও। মানে তার মানে আমরা যখন জবে অ্যাপ্লাই করব আমাদের মাথায় খুব প্র্যাকটিক্যাল ভাবে আমি বলছি কথাটা, এটা আমাদের ভাবতে হবে যে পয়সা, মানে ইন টার্মস অফ স্কোপ, ইন টার্মস অফ রিসোর্স, ইন টার্মস অফ স্যালারি, মানে আমার যদি এমই থাকে, মানে আইডিয়ালি শুধু এমটা স্যালারি হওয়া উচিত নয়, কারণ আগে কাজটা শেখার দরকার আছে, একদম, বাট প্র্যাকটিক্যাল তো হতে হবে লাইক। কিন্তু ইন টার্মস অফ ফান্ডিং এন্ড ইন টার্মস অফ স্যালারি আমি যদি ভাবি, তাহলে এডুকেশন আর হেলথ এই দুটোতে সেক্টরে এই দুটোতে ফান্ডিংটা স্টেবল, খুব ভালো আসে। এটা হচ্ছে ব্যাপার একটা। এবার যেটা তুমি বলছিলে, তো এই এতগুলো ধারায়, মানে আমি যদি ভাগ করি, আমি তাহলে ভাগ করব কর্পোরেট CSR foundations, NGOs, then there is private foundations or family foundations, and then international organizations.
তো লাইক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস এর সাথে কাজ করতে গেলে what tweaks do you have to make in your resume, or how do you approach that? Let's say someone wants to work in UNICEF or WHO or other international organizations. So তার অ্যাপ্রোচটা ক্যারিয়ারে কিরকম ডিফারেন্ট হবে তো টু লেটস সে who wants to work in a corporate or an NGO. তো এই ডিফারেন্সটা যদি তুমি হাইলাইট করো, বিকজ আই থিঙ্ক যে তাদের পে স্কেলটা একটু বেটার হবে যখন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এ তারা কাজ করবে। হ্যাঁ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের পে স্কেলটা ইন টার্মস অফ ধরো মানে আমি যেটা বলছিলাম যে একটা জাস্ট আগের ওটাতেই এটার সঙ্গে লিঙ্কড এই কোশ্চেনটার সঙ্গে, সেটা হচ্ছে যখন ক্যাম্পাসিং হয় সেটা হচ্ছে এনজিওস রাও আসে ক্যাম্পাসে হায়ার করার জন্য, বড় বড় অর্গানাইজেশন ক্রাই বলো, ম্যাজিক বাস বলো, প্রথম বলো, এরা আসে। অ্যাট দ্য সেম টাইম লোকাল এনজিও না খুব একটা আসে না টিআইএসএস থেকে বা অন্য কোথাও থেকে হায়ার করতে, ম্যাক্সিমাম ন্যাশনাল লেভেল অর্গানাইজেশন গুলোই আসে, কারণ ক্যাম্পাসিংটা সেভাবেই হয়, কারণ দিজ আর ভেরি প্রিমিয়ার মানে। আর সোশ্যাল ওয়ার্কের যখন এই সাইট গুলো তো ছেলেমেয়েরা দেখবে, তারা দেখতে পাবে যে লেখাই থাকে যে এমএসডব্লিউ গ্রাজুয়েট উইথ ফ্রম প্রিমিয়ার ইনস্টিটিউট, আর ওখানে না লেখা থাকে TIS/IRMA/ZIS। ইরমা মানে হচ্ছে ইনস্টিটিউট অফ রুরাল ম্যানেজমেন্ট আনন্দ, জিস মানে হচ্ছে জেভিয়ার ইনস্টিটিউট অফ সোশ্যাল সার্ভিস রাঁচি। তো টিসটা মানে এইগুলো ক্রাইটেরিয়া থাকে, তো সেই কারণে আমার একটাই মানে আমি সবসময় এটা বলার চেষ্টা করি যে টিস থেকে হোক বা নির্মল নিকেতন থেকে হোক পড়লে কি হয়, তুমি ক্যাম্পাসিংটা ভালো পাবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। ওকে, বাট স্যালারি একটা ডিফারেন্স হবে, স্যালারি ডিফারেন্স হবে, মানে স্যালারিটা কোম্পানিজ আসে ক্যাম্পাসিং এ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আসে না, তার কারণ হচ্ছে তুমি উইদাউট এক্সপিরিয়েন্স any international organizations like the UN, they don't hire MSW graduates or social work graduates who don't have any experience. Right. They don't hire freshers. So for freshers it is like state government এর যে প্রোগ্রাম গুলো থাকে, যেমন ধরো ওয়েস্ট বেঙ্গলে এখন আছে কিনা জানি না, যেমন আমি তোমাকে নাম বলতে পারি, যেমন ধরো MSRLM মানে হচ্ছে মহারাষ্ট্র স্টেট রুরাল লাইভলিহুড মিশন। এটা তোমার ঝাড়খণ্ডেও আছে, বিহারেও আছে। বিহারে ওরা জীবিকা বলে, জীবিকা প্রোগ্রাম, যেটা হচ্ছে BRLPS, বিহার রুরাল লাইভলিহুড প্রমোশন সোসাইটি। তেমনি এবার এইগুলো হচ্ছে স্টেট স্পন্সর্ড প্রোগ্রাম, যেখানে ওরা প্রজেক্ট অফিসার, প্রজেক্ট কোঅর্ডিনেটর, ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে MSW গ্রাজুয়েটদের হায়ার করে। যেমন MSRLM এর মহারাষ্ট্র স্টেট রুরাল লাইভলিহুড মিশনে ওরা কিন্তু TISS থেকে ফ্রেশ MSW গ্রাজুয়েট ফ্রেশারদের নেয়। স্যালারিটা যেটা ওরা দেয় সেটা হচ্ছে 35 to 40,000 এর মধ্যে। তার সঙ্গে তোমার কনভেন্স, আর ওখানে যখন তুমি ডিস্ট্রিক্টে প্লেস হবে তো ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে থাকার তোমার হাউস রেন্ট অ্যালাউয়েন্স পাবে বা গেস্ট হাউস পাবে, আর কনভেন্স পাবে। সো হোয়াট হ্যাপেন্স ইজ এই সমস্ত স্কিম গুলো, যে প্রোগ্রাম গুলো, এগুলোতে বেসিক্যালি হোয়াট ইউ ডু অ্যাজ MSW গ্রাজুয়েট, এরা তখন কি করে, গভর্নমেন্টের ওই প্রোগ্রামটা, ওই যে পরিকল্পনাটা, ওই যে প্রজেক্টটা যেটা চলছে সেটাকে ইমপ্লিমেন্ট করা সেই ব্লকে, সেই ডিস্ট্রিক্টে, সেই গ্রামগুলোতে ভিডিও হয়ে বা প্রজেক্ট কোঅর্ডিনেটর হয়ে। সেখানে রিপোর্টিং এন্ড ডকুমেন্টেশন রয়েছে, বাজেটিং রয়েছে, তোমাকে বাজেট দেখতে হচ্ছে, বাজেট অ্যালোকেশন দেখতে হচ্ছে, SHG মানে সেলফ হেল্প গ্রুপ যেগুলো আছে, স্বনির্ভর গ্রুপগুলোর সঙ্গে গিয়ে গোষ্ঠীগুলোর সঙ্গে তোমাকে মিটিং করতে হচ্ছে, মহিলা গোষ্ঠীগুলোর সঙ্গে মিটিং করতে হচ্ছে, তারপরে তোমাকে পঞ্চায়েত প্রধান এবং বাকিদের সঙ্গে মিলে কাজ করতে হচ্ছে। তো এই কাজগুলো থাকে সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসপেক্টস গুলোকে নিয়ে। এবার এইগুলোতে গভর্নমেন্টের অ্যাকচুয়ালি MSW লোক দরকার। তেমনই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরও প্রজেক্ট আছে মহিলা এবং শিশু কল্যাণ দপ্তরে, যেখানে ওরা ব্লক ডেভেলপমেন্ট মানে প্রজেক্ট কোঅর্ডিনেটর, প্রোগ্রাম কোঅর্ডিনেটর চায়। তো সেইগুলো কি পার্মানেন্ট পোস্ট নাকি এগুলো কন্ট্রাক্ট? না গভর্নমেন্টের কোন পোস্টে, এটা একটা ভালো কোয়েশ্চেন করেছো। এমনকি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনও যখন লোকে জয়েন করে, পার্মানেন্ট বলে এখন আর কিছু নেই, মানে ইন টার্মস অফ আমাদের সেক্টরে তো নেই, মানে কন্ট্রাক্ট বেসিসে হয়। যেমন ধরো ইনিশিয়ালি 2 বছরের কন্ট্রাক্ট হলো, 3 বছরের হলো। ইন্টারন্যাশনাল ক্ষেত্রে ওগুলো 11 মান্থস কন্ট্রাক্ট হয়, কনসালটেন্সি কন্ট্রাক্ট। কিন্তু এগুলো কনসালটেন্সি নয়, তুমি প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে ফুল টাইম হিসেবে জয়েন করবে, 3 বছরের কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্টটা বাড়তে থাকে, রিনিউ হতে থাকে। এবার অনেকেই আমার পরিচিত, আমার কলিগস অনেকে আছে যারা MSRLM থেকে কাজ করেছে, করে শিফট করেছে, করে এখন নীতি আয়োগে কাজ করছে। কিন্তু যেটা মেন crux of the point is international organizations don't tend to hire freshers. What they prefer is at least UN এ কাজ করতে গেলে, আমার এটা সবাইকে বলা যারা আজকে আমাদের দেখছেন বা দেখছো তাদের জন্য, যে যদি স্বপ্ন থাকে যে হ্যাঁ আমি UN বা
ইউনাইটেড নেশনস এর কোন একটা অর্গানাইজেশনে কাজ করব, আমি তার জন্য সোশ্যাল ওয়ার্ক, নিশ্চয়ই সোশ্যাল ওয়ার্ক করো বা করুন, কারণ এটা ইট ইজ ওয়ান অফ দ্য ওয়ে টু অ্যাসপায়ার ফর ইউর ড্রিম। কিন্তু একটা যেটা থাকে সেটা হচ্ছে যে মিনিমাম 5 years অফ ওয়ার্ক এক্স সেটা থাকতে হবে তোমার, বা আপনার কোন এরিয়াতে স্পেশালাইজেশন, ইন উইচ এরিয়া ইউ স্পেশালাইজ ইন, আপনার কোনটা স্ট্রেংথ সেটা ইউ হ্যাভ টু রিয়েলাইজ আফটার এমএসডব্লিউ করার পরে। সেটা কি হয়, সেটা বেসিক কাজ করতে করতে লোকে বুঝতে, যেমন আমাকে যদি তুমি জিজ্ঞেস করো, আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন হেলথ অ্যান্ড এডুকেশন, সো মাই ফোর্টে ইজ হেলথ অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, এরকম। কিন্তু আরেকটা যেটা আমি বলবো, ইউএন যদি টার্গেট হয়ে থাকে বা পাখির চোখ থাকে আপনাদের, সেটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ শেখা খুব দরকার। মানে ইউএন এর 5টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হচ্ছে অ্যাপার্ট ফ্রম ইংলিশ ইট ইজ ফ্রেঞ্চ, চাইনিজ, অ্যারাবিক, ইংলিশ আর একটা অ্যান্ড রাশিয়ান। এই 5টা ওদের ল্যাঙ্গুয়েজ আছে। ইংলিশটা বাদ দিয়ে আরেকটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ শিখে নিলে কি হয়, অনেক ক্ষেত্রে ফ্র্যাঙ্কোফোন কান্ট্রিজ গুলোতে পজিশন ওপেন হয়। মানে ফ্র্যাঙ্কোফোন কান্ট্রিজ মানে আফ্রিকার দেশগুলো যেখানে ফ্রেঞ্চটা কমন, তো ফ্র্যাঙ্কোফোন আরো যে কান্ট্রিজ গুলো আছে সেইগুলোতে ওদের ভ্যাকেন্সি খোলে। আর ইউএন সাইটটা হচ্ছে un.jobs.org রয়েছে, indevjobs.org রয়েছে, এগুলো আমরা লিংকে ঋষভ দিয়ে দেবে আপনাদের। কিন্তু মেন কথাটা হচ্ছে, মুদ্রা কথা যেটা, সেটা হচ্ছে ইউএন যদি স্বপ্ন হয়ে থাকে তাহলে সোশ্যাল ওয়ার্কের পরে 5 বছর ওয়ার্ক এক্স মিনিমাম, আর একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ শেখা ভালো। সেটা না শিখলেও ইউএন এর চাকরি আছে। ইউএন এর চাকরি দেওয়া মানে যেমন ধরো ইন্ডিয়াতে যে ওদের ইন্ডিয়া রেসিডেন্ট মিশন যে পোস্টিং গুলো হয়, সেইগুলোতেও লোকে অ্যাপ্লাই করতে পারে। ইউএনডিপি রয়েছে, ইউনিসেফ রয়েছে। এবার সেক্টরে অনেক বছর কাজ করার পরে কি হয়, তুমি নিজের থেকেই তোমার একটা প্রোফাইল যখন তৈরি হয়ে যায় সেক্টরে, যেমন নকরিতে আমরা আমাদের প্রোফাইল আপডেট করি। কারণ অনেক সময় কি হয়, আমি এটা বিশেষ করে সোশ্যাল ওয়ার্ক গ্র্যাজুয়েটদের এই কারণে বলছি, কারণ আমি নিজে দেখেছি নির্মলা নিকেতনে পড়ার সময়ও আর তারপরে টিআইএসএস এ, আমরা না যখন পড়াশোনাটা করি তখন মন দিয়ে পড়াশোনাটাই করি। আমাদের তখন ওই চারপাশে মানে কি হয়, there are certain soft skills, সেটা আমি কাজের ক্ষেত্রে গিয়ে বুঝেছি, যেটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। মানে অনেক ক্ষেত্রে না শুধুই সোশ্যাল ওয়ার্কের ডিগ্রিটা দিয়ে চাকরিটা হয় না। চাকরিটা যেটার জন্য হয় সেটা মানে এরপরে ক্যাম্পাসিংটা তুমি পেয়ে যাবে, কারণ ক্যাম্পাসিংটা তো তোমার ইনস্টিটিউটের কন্ট্রোলড এনভায়রনমেন্টের মধ্যে হচ্ছে, সেখানে তুমি আবার একটা রিটেন দিচ্ছ, তুমি রিটেনটা ক্লিয়ার করলে তুমি ভালো করে গ্রুপ ডিসকাশন দিচ্ছ আর পিআই দিচ্ছ, পার্সোনাল ইন্টারভিউ দিচ্ছ, সেটা তোমার উপরে। তো যেটা তোমার হাতে নেই, পরের জবগুলো যখন আফটার 2 বছর বা 1 বছর বাদে তুমি যদি চেঞ্জ করতে চাও, দেন অ্যাকচুয়াল জব মার্কেটটা আমরা বুঝতে পারি। তখন বোঝা যায় যে অ্যাকচুয়ালি জবের আরো কি কি রিকোয়ারমেন্টস। যেমন ধরো সফট স্কিলস বলতে আমি এটা বলছি, how well do you place yourself, how well do you sell your profile, you know, that is very important, ওটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। আর সেটা that is true আমি for every রিয়েলাইজ sector, করেছি। I guess, for every sector. একদম একদম। আমি এটা এই কারণে আজকে মানে তুমি খুব ভালো করলে ঋষভ এটাকে বাংলায় করতে বলে, মানে বাইলিঙ্গুয়াল রাখতে বলে। তার কারণ হচ্ছে আমি আমার লাস্ট আগের এপিসোডটা পাঠানোর পরে বেশ কয়েকজন আমার যে টিচার যার কথা আমি বলেছিলাম ওনাকেও পাঠানোর পরে কয়েকজন এমন আছেন যারা আমাকে রিচ আউট করেছিল, যারা একটু প্রত্যন্ত গ্রামের থেকে, কিন্তু অবশ্যই খুব ভালো পড়াশোনায়, বাট ইকোনমিক্যালি ভেরি ডিসঅ্যাডভান্টেজ, ভেরি মার্জিনালাইজড। সেই কারণে না মানে ওদের ক্ষেত্রে আরেকটু সুবিধে হবে যদি আমরা প্রোফাইল গুলো বা লিঙ্ক গুলো যদি বলি, মানে সেটা একটু হেল্প করে। তো আমি এটা রিয়েলাইজ করেছি যে সেক্টরে যেমন নকরিতে কি হয়, লিঙ্কডইন বলে একটা নতুন জিনিস আছে, তো লিঙ্কডইনটা খায় না মাথায় দেয়, এটাও আমাদেরকে বুঝতে হবে। লিঙ্কডইন প্রোফাইলটা খুব ইম্পর্টেন্ট, কারণ লিঙ্কডইন প্রোফাইল, তোমার নকরি প্রোফাইল আর তোমার সিভি, তোমার সিভিতে একরকম কথা বলছে, নকরি প্রোফাইল একরকম কথা বলছে, লিঙ্কডইন একরকম কথা বলছে, তাহলে হবে না। সিভি ইজ ইকুয়াল টু লিঙ্কডইন ইজ ইকুয়াল টু নকরি, এটা রাখতে হবে। সো দেয়ার হ্যাজ টু বি আ ইউনিফর্মিটি, এটা পয়েন্ট 1। পয়েন্ট 2, তোমাকে জট ডাউন করতে হবে যে আমি এডুকেশন সেক্টরে লাস্ট 5 বছর বা 8 বছর কাজ করেছি, তাহলে দেশের মধ্যে টপ এডুকেশন অর্গানাইজেশনস কোনগুলো, সেই একটা শর্ট লিস্ট করলে তুমি সেই অর্গানাইজেশন গুলোতে অ্যাপ্লাই করবে, এটা তোমার ব্যাক অফ দ্য মাইন্ড থাকবে। অ্যাট দ্য সেম টাইম devnetvjobs.india.org তে গেলে তুমি দেখতে পারবে কত রকমের অপরচুনিটি গুলো রয়েছে, সেই অপরচুনিটি গুলোকে রাইট টাইমে দেখা। আমাদের পিএসডব্লিউ এমএসডব্লিউ সময় কি হতো, আমরা দেখতাম না, আমরা কাজ করতাম, পরে আমরা চাকরি তো হয়ে যাবে, বাট
আস্তে আস্তে রিয়েলাইজ করলাম যে না, চাকরিটা তো সহজে হয় না, ওইভাবে হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অ্যাপার্ট ফ্রম বুক নলেজ ইউ নিড সফট স্কিলস, ইউ নিড ইউ হ্যাঁ, লার্ন হাউ টু স্পিক, হাউ টু প্রেজেন্ট ইয়োরসেলফ, তো সবও and there's ওগুলো a খুব network, ইম্পর্টেন্ট। the networking skill is very important, কারণ একদম তুমি যত একদম কাজ করবে, যত রাইট। নেটওয়ার্ক বাড়াবে, হুম তত হুম হুম, তোমার মানে খুব সুবিধা হয়, এটা একদম আমি একদম। রিয়েলাইজ তো করেছি। আমরা একটা এপিসোড করব, ঠিক আছে, যে নেটওয়ার্কিং কিভাবে বাড়ানো যায় ইন দ্য সোশ্যাল শিওর সেক্টর। শিওর শিওর So that will be শিওর an interesting episode because I think networking is like Indian schools এ তাও in on campus placement বলে কনসেপ্টটা আছে, বাইরের স্কুলে on campus placement বলে কারেক্ট। কোনো কনসেপ্ট নেই। তো নেই ওখানে নেই নেটওয়ার্কিং করে you have to get jobs. একদম। তো I guess it's a very important topic, তো এটা আমরা কভার করব হোপফুলি। আর তো এই এপিসোডে আমরা একটা ভালো ওভারভিউ পেলাম ফর সোশ্যাল ওয়ার্ক গ্রাজুয়েটস, যে কিভাবে অ্যাপ্রোচ করা উচিত। রেলিভেন্ট লিঙ্কস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং দিব্যায়নকে অসংখ্য ধন্যবাদ এই শোতে আসার জন্য এবং এত থ্যাংক ওর ইউ। ডিপ ইনসাইটস শেয়ার করার জন্য। আর হোপফুলি উইল ক্যাচ अगेन লেটার। সো এনি কনক্লুডিং স্টেটমেন্টস? হ্যাঁ, মানে এক তো থ্যাংক ইউ ঋষভ, যে তুমি এটাকে আরেকটা এপিসোড এটার তুমি কনসিভ করেছো, কারণ এই পুরো কনসেপচুয়ালাইজেশনটা তোমার, মানে এটা আমি সত্যি খুবই আমার ভালো লেগেছে সেটার জন্য। আর আরেকটা যেটা মানে আমি যেটা মানে বলতে চাই এখানে, যারা অ্যাসপায়ারিং এমএসডব্লিউ এবং বিএসডব্লিউ করতে চায়, এক হচ্ছে এটা মাথায় রাখতেই হবে যে বিএসডব্লিউ আর মানে বিএসডব্লিউ যদি যে করবে, সে যেন এমএসডব্লিউটা করে, এটা একটা মানে এটা আমার একটা একটা হাম্বল সাজেশন আর কি। আরেকটা হচ্ছে যে সেক্টরের না অপরচুনিটি রয়েছে, সেক্টরের অ্যাকচুয়ালি ঠিকঠাক লোকজনের এখনো অভাব রয়েছে। আমি নিজে কাজ করতে গিয়েও দেখি লোক চাইছি, কিন্তু সেই পোস্টটা পূরণ করার জন্য যে আমার একটা লোক দরকার, সেই রকম লোক নেই। তো সেটাও হয়। আরেকটা যেটা আমরা মানে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে সোশ্যাল ওয়ার্ক করে কি করব, মানে কিছু জানি না, মানে আমি কি মানে কি যে হবে, কোনো প্রসপেক্ট আছেও কিনা। ওয়েস্ট বেঙ্গলেও আছে, অর্গানাইজেশনস গুলো কাজ করছে, একটু শুধু আমাদের দেখতে হবে চারপাশটা, প্রকল্পগুলো প্রজেক্ট গুলো রয়েছে, দেয়ার আর এভিনিউজ, কিন্তু আমাদের সেইভাবে এগোতে হবে। এই আর যে ওয়েবসাইট গুলো বললাম সেগুলো ঋষভ তো দিয়েই দেবে, সেটা অ্যাকচুয়ালি আমাদের অনেক হেল্প করে অ্যাকচুয়ালি। ওকে ওকে, শিওর শিওর দিব্যায়ন। তো আমরা এখানেই শেষ করছি আজকের একদম এপিসোডটা, and thanks for একদম। being on the show, and থ্যাংক ইউ good সো night মাচ। everyone. So it was গুড nice নাইট, গুড নাইট। having you. Okay, see you later. নমস্কার। Bye. গুড নাইট, বাই বাই।